সে এই মুহূর্তে কেকের টুকরো খান হাতে নিয়ে হা করে দেখছে ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানেই দেখছি। দ্বিগুণ হা হয়ে গেল, মুখটা তার অস্ফুট স্বরে বলল, ঈশান ভাই। ঈশান নির্বিকার চোখে তাকিয়ে রইল। মেয়েটার উপর রাগ লাগছে তার। কি আশ্চর্য, এতক্ষণে তাকে চোখে পড়ল। জলযন্ত্র একটা মানুষকে নাকি এই মেয়ে এতক্ষণ খেয়ালই করেনি। তাকে খেয়াল করেনি, ঈশান আরশাদকে খেয়াল করেনি, এটা মানা যায়? রাগ সংবরণ করলো, গম্ভীর গলায় বলল, ভালো আছিস? তিতির মাথা নাড়ালো হালকা। এই মানুষটাকে এতক্ষণ দেখেনি কেন সে? কেকের টুকরোখানা কি করবে বুঝতে পারছে না। সবাইকে তো খাইয়ে দিল, ঈশান ভাই কি খাবে? তিতিরের দোনোমনা বুঝতে পারছে সবাই। নিশি খপ করে তিতিরের হাতখানা টেনে নিল ভাইয়ের মুখের দিকে, উচ্ছ্বসিত গলায় বলল, হা করো দাবাই, বারবি লজ্জা পাচ্ছে তোমাকে খাওয়াতে। ঈশান ডানে বায়ে মাথা নাড়ল। তোরা খা, আমি এসব খাই না। নিশি মুখ বাঁকালো, একদিনের ব্যাপারই তো। ঈশান চোখ বড় করে তাকালো নিশির দিকে। নিশি ছেড়ে দিল তিতিরের হাত। বুঝলো ভাই খাবে না, যখন বলেছে আর জোর করে লাভ হবে না। তিতির আবদার মাখা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ ওভাবেই। ধরো ঈশানের কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ নয়ন হাত চেপে ধরল তিতিরের। হাত টেনে নিজের মুখে পুরে নিল কেকের স্লাইসটা। হাত বাড়িয়ে একটা টিস্যু নিয়ে সুন্দর করে মুছিয়ে দিল তিতিরের হাত। ঈশান তীক্ষ্ণ চোখে দেখলো সবটা। হুট করে মেজাজটা কেমন যেন আরও খারাপ হয়ে গেল। দুহাত পকেটে গুজে এগিয়ে গেল রাস্তার দিকে। গাড়ি ঘুরিয়ে গম্ভীর গলায় শুধু বলল, সবাই 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠে বসবি। অভদ্রের মতো সারা রাত রাস্তায় কাটানোর পরিকল্পনা করছিস নাকি? আর 1 সেকেন্ডও অপেক্ষা করলো না। দ্রুত পায়ে গটগট করে চলে গেল গাড়ির দিকে। ভাইয়ের আদেশের নড়চড় হলে কি হতে পারে তা সবার জানা আছে। হই হই পড়ে গেল সবার মাঝে। তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে নিল সবাই। একে একে দৌড়ে গিয়ে উঠে বসলো গাড়িতে। ঈশান স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে। নয়নার তিতির এখনও এসে পৌঁছায়নি। ওদের দিকে তাকালো। তিতির একা একা ধীর পায়ে এগিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে আসছে। ঈশান বিরক্ত হলো। বললই তখন জলদি আসতে। মেয়েটা কেমন হেলে দুলে আসছে। ঈশান গাড়ি ছাড়ছে না দেখে পিছু থেকে নিশি রাখলো, বাইকে বারবি নয়ন ভাইয়ের বাইকে যাবে ভাইয়া, চলো চাই। নিজের অজান্তে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল ঈশান। বাইকে যাবে মানে কি? ঈশানের তীক্ষ্ণ গলার স্বরে চমকে উঠল সবাই। নুরি এবার আমতা আমতা করলো, তিতিরটা বাইক খুব ভালোবাসে কি না? নয়ন ভাই তো তাই বাইক নিয়ে আসলো বাড়ি থেকে, এই তো বলে এসেছে, শুনুনি ভাইয়া। ঈশান কিচ্ছু বলল না এবার। সে বাইরেই তাকিয়েছিল। নয়ন এসে বাইক থামলো তিতিরের পাশে। এক হাত নয়নের কাঁধে রেখে উঠে বসলো তিতির। নয়ন পিছন ঘুরে দেখে নিল মেয়েটার জামা কাপড় ঠিক আছে কিনা। সামনে তাদের বাড়ির গাড়ি। ভাইকে এক টানে নিয়ে এসে থামলো গাড়ির পাশে। ব্রু তুলল, ভাইয়া এখনও অপেক্ষা করছো? গাড়ির সাথে সাথে চল, এভাবে এত রাতে আলাদা না যাওয়াই ভালো। ঈশানের কথায় নয়নও সম্মতি জানালো। পাশাপাশি চলতে থাকলো গাড়ি আর বাইক। ঈশান কিছুক্ষণ পর পর আর চোখে তাকাচ্ছে ডানে। তার কথা মতো নয়ন বাইকটা গাড়ির সমানে সমানে রাখছে। তিতির নয়নের কাঁধে হাত রেখে বসেছে। কি যে গল্প করছে এত, মুখ থেকে হাসি সরছেই না মেয়েটার। আরেকটা হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলে যাচ্ছে। নয়ন নিজেও বকবক করছে। দুজনে গল্পে বেশ জমে, স্পষ্ট বুঝতে পারছি ঈশান। হঠাৎ পিছিয়ে গেল সামান্য বাইকটা। ঈশান বিরক্ত হলো, ব্রু কুচকে তাকালো লুকিং গ্লাসে। এখন অবশ্য মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে, পাশাপাশি বরং তাকে সুবিধা হচ্ছিল। আতখোলা বেনি হওয়ার গুলো একগুছে উড়াউনি করছে, চোখ মুখে ডেকে দিচ্ছে। মেয়েটা সেদিকে খেয়াল নেই। সাদা দোপাট্টাটা ফিসলে উঠছে। একটু পরপর ঠান্ডা বাতাসের আবেশে চোখ মুখ বন্ধ করে অনুভব করছে যেন। আর রইলে বাকি মুখের হাসিটা, ওটা এক মুহূর্তের জন্য সরছে না। স্বর্গের অপ্সরা লাগছে যেন। গাড়ির ভিতর সব কটা উচ্চস্বরে গল্প গুজব করছে। হঠাৎ কাঁধে ধাক্কায় চমকে তাকালো বাঁদিকে। বাঁ পাশে নিয়াজ বসেছে। ঈশান তাকাতেই ব্রু উপরে তুলে বলল, কখন থেকে ডাকছি সবাই?
কোথায় আছিস? রুষার কাছে। পিছন থেকে অনিমার গলায় হাসির রোল পড়ে গেল পুরো গাড়িতে। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, টনকটাও নড়ল বোধ হয়। অবচেতন মনটা ব্যঙ্গ করলো তাকে তিতিরকে নিয়ে এভাবে ভাবার জন্য। বাকিদের কথা সয় কান দিল না, আর না তো ওদের গল্প গুজবে সায় দিল, মনোযোগ দিল ড্রাইভিংয়ে। মধ্যরাত, ঘড়িতে সময় দেখাচ্ছে রাত্রে 1:45। অথচ দেওয়ান বাড়ির বাইরে বা ভিতরে কোনোটা দেখেই বোঝার উপায় নেই এখন রাত। ঈদের দিনের মতো হইচই বাড়ির ভেতর। বাড়ির গিন্নিরা রান্নাঘর থেকে ডাইনিংয়ে ছোটাছুটিতে ব্যস্ত। ছোটরা এই ঘর থেকে সে ঘর হবে নাই বা কেন? কতগুলো বছর পর বাড়ির সবকটা ছেলে মেয়েকে একসাথে পাচ্ছে তারা। কর্তারা সোফায় বসে টিভি ছেড়ে নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত। উচ্চস্বরা হাসাহাসির আওয়াজও আসছে। তিতিরটাকে ফেলে তার মামারা বোধহয় আকাশের চাঁদ হাতে পায়। আদরের একমাত্র বোনের ছায়া খুঁজে পায় এই মেয়েটার মধ্যে। তিতিরটা দেখতে একদম তার মায়ের মতো। তিতির বাসায় এসে সবার আদরে আদরে দম পেলার সময় অবধি পাচ্ছে না। এই মাত্র এসে দাঁড়ালো তার নানু আপুর রুমের সামনে। নানু যে ঘুমানি সে সেটা জানে। আলতো হাতে দরজায় টোকা দিল। ভিতর থেকে গলা শোনা গেল সাথে সাথে, কে? আমার পুতুলটা না? আয় আপু আয়। তিতির প্রশান্তির হাসি হাসে দরজা ঠেলে ভিতরে ঢোকে। চন্দ্রা দেওয়ান তখন হাতে তবজি নিয়ে বিছানায় হেলান দিয়ে পা লম্বা করে বসা। তিতির এক প্রকার ছুটি গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। চন্দ্রা দেওয়ান এর চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তিতিরের মাথার উপর। দু হাতে মাথার চুলগুলো সরিয়ে সোজা করে জাপটে ধরল নাতনিকে। দু হাতে আজেলায় নিল মুখখানা। ভাঙা গলায় বলল, আমার পুতুলটাকে কতদিন দেখি না। আমার বুকের জ্বালা পড়া কমবে আজ। তিতির নিজেও কেঁদে ফেলে। এই মানুষটা তার মাঝে নিজের মেয়েকে খুঁজে। তিতির বলতে মানুষটা অন্ধ পুরো। নানুর বুকে মাথা রেখে বসে থাকে সে। কি যে প্রশান্তি! চন্দ্রা দেওয়ান চুমু খায় মাথার সিথিতে। খুব কষ্ট হয়েছে আমার পুতুলের। আজকে তিতির মাথা নাড়ল। আমি জানি হয়েছে। আমি সেই সকাল থেকে প্রহর গুনছি আমার পুতুলটা কখন আসবে। আমার কিছুতেই দিন কাটে না। তিতির শব্দ করে হাসল, আবার শক্ত করে জড়িয়ে ধরলে। যাও, হাত মুখ ধুয়ে না, তোমার মামুনিরা অপেক্ষা করছে তোমার জন্য। কত কিছু যে রান্না করেছে সারাদিন। যাও নানু, যাও। তিতির উঠে দাঁড়ায়। নানুর কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে ফিরে আসে নিজের রুমে। দরজা খুলতেই মনটা ভালো হয়ে যায়, একদম যেরকম রেখে যায় প্রতিবেশ সেরকমই পায়। তার মামুনিরা এক বিন্দু ধুলো জমতে দেয় না। বারান্দায় এসে দাঁড়ায়। টিয়া পাখি জোড়া খাঁচা সলয় লাফালাফি করছে। তিতির খাঁচার কাছে এসে দাঁড়াতে পাখি দুটো জানা চাপটাতে শুরু করলো। আদো আদো শোনালো, ভুলিয়া উড়ালো। ওলে আমার ফুতুল হয়েছে। তিতির শব্দ করে হেসে উঠল। এই নিশ্চয়ই তার বোনেরা শিখিয়েছে। নানু আপু এভাবে ডাকেন তিতিরকে। রেলিংয়ে 2 হাত রেখে আকাশের দিকে মাথা তুলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। এই ঘর, এই মানুষ, এই বারান্দা তার মানসিক শান্তি। ঈশান ফোন হাতে বারান্দায় এসেছে রুষাকে ফোন করতে। পাশের বারান্দার থেকে টিয়া পাখির আদো আদো গুলিতে তাকালো। মিষ্টি হাসির শব্দ পাওয়া গেল। শির দ্বারা বেশ শিহরণ নামালো সুন্দর চেহারার হাসি। অন্ধকারে বারান্দার মালিক রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাদা দোপাট্টা উড়ছে অন্ধকারে, মুখখানে স্পষ্ট দেখা যাচ্ছে না। তার নিজের রুমেও আলো নেবানো, তাইও বারান্দা থেকে তাকে দেখতে পাবে না। হঠাৎই দারুণ মিষ্টি গলার গান শোনা গেল। ঈশান থমকে দাঁড়িয়ে রইল। কি দারুণ গলা! বুকের ভিতর টিপটিপে করছে গানটা শুনে। নিজেও গায়ে বসলো রকিং চেয়ারটায়। ঈশান চোখ বন্ধ করে প্রতিটা গানের শব্দ অনুভব করছে। হঠাৎই তিতিরের ফোন বেজে উঠল। ফোনটা তুলল সে। হ্যালো রাহাত ভাই। ঈশানের কানে আসলো নামটা। সোজা হয়ে বসলো, কপাল কুঁচকে তাকিয়ে রইল সেই দিকে। থ্যাংক ইউ সো মাচ। না গিফট কোনো বিষয়ে না। সেটা নেওয়ার সময় তো সামনে পড়েই গেছে। তখন হাঁপিয়ে যাবে না আমার আবদারে। না, কোনো সমস্যা হয়নি। স্টেশনে কাজিনরা সবাই এসেছিল।
না খাইনি এখনো, ফ্রেশ হব তারপর খাবো। আপনি খেয়েছেন? ওপাশের মানুষটা কি বলল? তিতির খিলখিল করে হেসে উঠল। ঈশানের বুকের ভিতর চিনচিন ব্যথা করে উঠল হাসির শব্দটায়। কার সাথে কথা বলছে মেয়েটা এত নরম গলায়? ছেলেটা কে? ওর বয়ফ্রেন্ড? ভাই বলতো না হলে তাহলে কে? তিতির কথা বলতে বলতে ভিতরে চলে গেল। দরজা আটকানোর শব্দও শোনা গেল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। যেই হোক লোকটা, যা ইচ্ছে করুক মেয়েটা, তার কি? ফোন হাতড়ে ডায়াল করলো রুশার নাম্বারে। মেয়েটার বাবার খোঁজ নেওয়া উচিত। ওপাশ থেকে কল তুলল না কেউ। সময় দেখলো রাত অনেক, ঘুমিয়েছে হয়তো। ফোনটায় টেবিলে রেখে চোখ বন্ধ করে রইল ঈশান। আর একটু দেই মা, কেমন শুকিয়ে গেছে আমার মাটা। স্ত্রীর কথায় মাথা জাকালেন রাইসুল দেওয়ান। বাকিরাও সাথে সাথে সায় দিল। বড় মামুনি, আমি ভারী আসলে কখনো তোমার মনে হয়েছে আমার স্বাস্থ্য হয়েছে? আমাকে তো তোমাদের সবসময় কঙ্কালি লাগে। বড় গিন্নি মুখটা আরও কুঁচকে নিল। দমকে উঠল, চুপ করো তুমি, মা হও তখন বুঝবে সন্তানকে নিয়ে টেনশন কাকে বলে। নিশি নুরিরা মুখ টিপে হাসছে। তাদের 3 মাস আছে, এক এক পর এক খাবার তিতিরের প্লেটে দিয়েই যাচ্ছে। মেয়েটা হাঁপিয়ে গেছে পুরো। আর সম্ভব নয় ছোট মামুনি, দিও না আর। খেলেই তো না, কি খাস না খাস? খাওয়ার রুচিই চলে গেছে। হোস্টেলের খাবার মানুষ খেতে পারে নাকি? তিতির অসহায় দৃষ্টিতে তাকায় আশেপাশে। তাকে বাঁচানোর একমাত্র মানুষ নয়নবাই। নয়ন মায়ের হাত থামিয়ে দিল, এগিয়ে নিল তিতিরের প্লেটটা। এক সাইড থেকে খাবার ঢেলে নিল নিজের প্লেটে। মায়ের দিকে তাকিয়ে বলল, আহ মা, মনি বলছে এত খেতে পারছে না, তাও জোর করছো? জার্নি করে এসে এত খাওয়া যায়? গিন্নিরা মুখে আঁচল চাপা দিয়ে হাসি আটকালো। এই মেয়ের প্রতি ছেলেটার আলাদা টান, কারণ নজর এড়ায় না। রাহিয়ান সাহেব নিজেও ছেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলেন। মাথা নামিয়ে সবাই মন দিল খাওয়ায়। নুরি বাইকে ধাক্কা দিল, বাঁকা গলায় বলল, ভাইয়া আমিও খেতে পারছি না, নিবি? নুরির কথার টান ধরতে পারল নিশি, নয়নও পারল। নয়ন চোখ গরম করে তাকালো বোনের দিকে। নিশি মাথা আর নামিয়ে নিল হাসি লুকাতে। এসবের মাঝে একটা হাত থমকে আছে, নীরবে খাবারের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সবটা। বছর 12-13 আগের কথা মনে পড়ে গেল তার। তিতিরটা সবসময় তার প্লেট থেকে খেতে চাইতো ঈশান ভাই তাকে খাইয়ে দিক। এমনকি নিজের প্লেটের খাবারটাও শুধু ঈশানকেই দিত। মেয়েটার ছোট্টবেলায় তাও নেওয়াটা ছিল। ধীরে ধীরে পড়াশোনার চাপ, বাবার শাসন সবে তো পরে সে হয়ে গেল বদমেজাজি। মেয়েটার ধারে কাছে ঘেঁষতে চাইতো না। তারপর আর ধীরে ধীরে তা আরও দূরত্ব। ফলস্বরূপ সে 8-9 বছর বোধ হয় আর দেখেনি মেয়েটাকে। সে বাড়ি এলে ভুলেও নামতো না আর নিচে আসতো না তার সামনে। হয়তো অভিমান হয়েছিল বাচ্চা মনে, কিন্তু এখন সেসব কি বাচ্চা মেয়েটার মনে আছে? নেই বোধ হয়। বড় হয়ে গেছে এখন, আজ 20 বছর পূর্ণ হলো। বাচ্চা তো নয়, বরং কিশোরী দাপটাও পেরিয়ে যাবে ভাব। চোখ তুলে তাকালো তিতিরের মুখপানে, দেখে বাচ্চাই লাগছে। এত খাওয়ানোয় অভিমানে গাল ফুলিয়ে আছে। আস্তে আস্তে বাকি খাবার চিবুচ্ছে। নয়ন এটা সেটা তুলে দিচ্ছে নিজের প্লেটে, আবার তিতিরের পছন্দসই কিছু তুলে দিচ্ছে মেয়েটার পাতে। ঈশানের হঠাৎই ভীষণ রাগ হলো। আগের কথা মনে বোধ হয়। জট করে উঠে দাঁড়ালো। সবাই তাকালো ওর দিকে। মা, আমার খাওয়া শেষ। বড় গিন্নি তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসলো ছেলের দিকে। মৃদু আর্তনাদ করে উঠল, হ্যাঁ রে বাবা, খেলিই না তো কিছু। খেয়েছে মা, পেট ভরা। বলে আর 1 সেকেন্ড দাঁড়ালো না ওখানে। হাতটা ধুয়ে গটগট করে সোজা হয়ে গেল উপরে নিজের ঘরে। একে একে সবার খাওয়া শেষে চলে এলো নিজ নিজ রুমে। রাইসুল সাহেবের বারবার সতর্ক করে দিলেন আজ রাতে যেন তিতিরের ঘরে কেউ বিরক্ত না করে, মেয়েটা যেন ঘুমাতে দেওয়া হয়। সবাই মানল, সত্যিই ক্লান্ত আজকে মেয়েটা। বসন্ত আসি করছে, হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পহেলা ফাল্গুন। গাছের পাতা ঝরে পড়া শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন আগে থেকে। বর্তমান আবহাওয়ার সাথে মুড সুইংয়ের দারুণ একটা সম্পর্ক আছে। ঠান্ডা বাতাসে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য কখনো কখনো পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানায়, কখনো বা হারিয়ে যাওয়ার নিদারুণ ব্যথা মনে করে দেয়। তিতির সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে। এত রাত করে ঘুমানোর পরও একাই 7 সকালে ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ অবশ্য অনেকগুলো। প্রথমত, বাড়িতে আসলে গ্রামের সকালের পরিবেশের থেকে সুন্দর আর কিছু হয় না। তার উপর যদি সেটা হয় মাঘের শেষের কোনো সকালবেলা
বেশ ঠান্ডা থাকে, তবে আগের মতো এত কুয়াশা থাকে না। রাতের কুয়াশার শিশিরগুলো জমে থাকে লতা পাতায়। তারপর তিতিরের টিয়া পাখিগুলো তো আছেই। সকাল সকাল হই হাম্বাঙা শুরু করে দেয়, সাথে গ্রামীয় পাখির কলকাতালি তো আছে। তিতির বারান্দায় দাঁড়িয়ে আছে। সকাল 6টা বাজে। নিচে মালি কাকা আগাছা পরিষ্কার করছেন। পাশেই বেশ কয়েকটা মরিচের চারা দেখা যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘষামাশা করছেন। দারোয়ান টুলে বসে তবজি পড়ছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। শীত লাগছে বেশ। তিতির চাদরটা ভালো মতো জড়িয়ে নিল গায়ে, পিছিয়ে বসলো বেতের চেয়ারটাতে। নিশি নুরি আপু নিশ্চয়ই এত সকালে ওঠেনি। বড় মামা আর মামিরা ছাড়া আর কেউই ওঠেনি সম্ভবত। নানু আপু নিশ্চিত নামাজ করে আবার শুয়েছে। তিতির আবেশের চোখ বন্ধ করে নেয়। কি প্রশান্তির পরিবেশ! পরিষ্কার ঠান্ডা বাতাস নাক দিয়ে মাথায় নিয়ে লাগছে। দূরের জমিগুলো দেখা যাচ্ছে, কিছু জমিতে হাল বাওয়া হচ্ছে। তবে একা একা নয়, কিন্তু কেউ তো উঠেইনি এখনো। দীর্ঘশ্বাস ফেলে তিতির পাশের টেবিলের নিচ থেকে টিয়া পাখির খাবার বের করে কয়েকটা দানা দিয়ে দেয় খাঁচার বাটিতে। পাখিগুলো হামলে পড়ে খাবারের উপর। তিতির মুগ্ধ হয়ে দেখছে, উঠে দাঁড়ালো। বাগানে যেতে ইচ্ছে করছে, খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। সেই ভেঙে নিচে নেমে এলো সে। 3 মামনির রান্নার ঘরে রান্নার জোগাড় করছে, শব্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সে সেদিকটায়। আরে মা, রাতে ঘুম হয়নি? এত সকালে উঠলি কেন? না বড় মামনি, ঘুম হয়েছে। জানোই তো, বাড়ি আসলে আমার সকাল সকাল ঘুম ভাঙে। 3 যা হাসলেন। ছোট গিন্নি এগিয়ে এলেন, এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। তুই বাড়িতে আসলে বাড়িটা পরিপূর্ণ হয় মা। খাবি কিছু? খিদে পেয়েছে? সাদি তিতির হেসে মাথা নাড়ায়। এখন না, বাগান থেকে হেঁটে আসি, সবাই উঠুক তখন। ছোট মামনি মাথা নাড়লেন। তিতির বাগানে এসে দাঁড়ালো। এক সাইডে জুতা খুলে পা রাখলো শিশির ভেজা ঘাসে। ইস, কি যে শান্তি! নিজের বাড়ির মতো শান্তি এই দুনিয়ায় আর কোথাও হয় নাকি? তিতির হাত বাড়িয়ে গাছ থেকে একটা নয়নতারা তুলে নিল। আলতো হাতে গুজলো বাগানে, আরেক হাতে রাখলো, ঘুরাতে লাগলো। গুনগুনিয়ে গান গেয়ে হাঁটতে লাগলো গুটি গুটি পায়ে ভেজা ঘাসে। সূর্যের রোশনি দেখা যাচ্ছে, সূর্য উঠেছে সবে। তিতির দোলনায় এসে বসলো। গদির মতো দোলনা, 2 পা তুলে আরামে হেলান দিয়ে বসা যায়। কয়েক বছর আগে তার মেজো মামা তার জন্য এটা নিয়ে এসেছিল। মামা অবশ্য তার রুমে সেট করে দিতে চেয়েছিল, কিন্তু তিতির গার্ডেনে সেট করেছে। ক্রিং ক্রিং ফোনের বিকট আওয়াজে ঘুমন্ত অবস্থাতেই কপালে বেশ কয়েকটা বাজ পড়ল ঈশানের। উদাম শরীরে উপুর হয়ে শুয়ে আছে সে। কোমরে থিকোয়াটার স্বর। 7 সকালে কে ফোন করেছে? রাতে সাইলেন্ট করার কথা খেয়ালই ছিল না। চোখ বোঝা অবস্থাতে হাতড়াতে লাগলো। বালিশের তলা থেকে বের করলো ফোনটা। আত খোলা অবস্থায় তাকালো। রুষার নাম্বার দেখাচ্ছে। মোটেই আগ্রহ ফেল না। মেয়েটা বদলে গেছে পুরো। তার অভ্যাস বদভ্যাসের তাল থাকে না আজকাল মেয়েটার। সে কখনো ছুটির দিনে এত সকালে ওঠে? মাথা এলিয়ে রাখলো বালিশে। কল রিসিভ করে কানে ধরল। হ্যালো, ঘুমাচ্ছিলে? সরি ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমার আসলে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। শুনছি। আমার সাথে একবার দেখা করতে আসবে? আসতে পারবে আজকে? বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। তাহলে অন্য একটা দরকারে আনতে যেতে হবে? না, তার জন্য নয়। কামন রুষা, তুই জানিস আমি এখন বাড়িতে আছি। এখন তোর বাসায় যাওয়া পসিবল? যা বলার ফোনে বল। ঈশান হঠাৎ চুপ হয়ে গেল রুষা। ঈশান চোখ ফিটফিট করে তাকালো ফোনের দিকে। না, কল তো কাটেনি। রুষা, আর ইউ ডিয়ার? তবুও বেশ কিছুক্ষণ শব্দ পাওয়া গেল না। তারপর শোনা গেল রুষার গলা। ঈশান, আমি পরে কল করছি, কেমন? বাবা বোধহয় ডাকছেন। ওকে। কল কেটে উপুর হয়ে চোখ বুজে শুয়ে রইল ঈশান। আবার তাকালো। সময় দেখলো, ঘড়িতে 8টা বাজে। কম্পিউটারটা সরিয়ে উঠে বসলো। 2 হাতে মুখ ঢুকল। চুলগুলো পিছন দিকে ঠেলে দিল 2 হাতে। অসময়ে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। কাজের কথাটাও বলল না। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে যেতে হবে। 1 কাপ কফি না খাওয়া অবধি শান্তি নেই। মাথা ধরবে। হঠাৎ নজর পড়লো গার্ডেনের দোলনার দিকে। গুটিসুটি মেরে বিড়ালের বাচ্চার মতো একজন ঘুমোচ্ছে। ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এই সকালবেলা ওখানে গিয়ে কে ঘুমাচ্ছে? নিশি নুরি তো মনে হচ্ছে না। নেমে এলো নিচে। বুয়াকে কফি পাঠাতে বলল গার্ডেনে। কাছাকাছি আসতেই চোখে পড়লো সামনের মানুষটাকে।
তিতির ঘুমিয়ে আছে দোলনায়, ওড়না খানা গলায় ঝুলানো, তবে বেশিরভাগ অংশে ঘাসের উপর পড়ে আছে। খোলা দীর্ঘ কেশরাশি ঘাসের উপর লুটোপুটি খাচ্ছে। কাত হয়ে দুহাত জোর করে বাঁ পাশের কানের নিচে দেওয়া। ঈশান ধীর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বিড়ালের বাচ্চাই লাগছে। হঠাৎ একটু নিচের দিকে চোখ পড়তে অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওড়নাটা গলায় পেঁচানো, বুকের উপর নে কাত হয়ে শোয়ার ফলে জামার গলা ফাঁক হয়ে বেশ অনেকটাই শরীরের অংশ চকচক করছে। বিপজ্জনক বাজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, যা পাশের অংশের বেশ ভেতরের দিকে কালো কুচকুচে একটা তিল দেখা যাচ্ছে। চট করে চোখ সরিয়ে নিল ঈশান। দু হাতে চোখ ডলে দোলনার উপর পাশের টেবিলে বসলো। ফিরে তাকালো তিতিরের দিকে। ওদিকে ওদিক কাত হয়ে আছে। বিরক্তি দেখা গেল ঈশানের চোখে মুখে। মেয়েটা এক নম্বরের গাধা। ঘর নেই নাকি? এখানে খোলা আকাশের নিচে ঘুমানোর মানে হয়? আর কেউ এখন এদিকটায় না আসলেও একটু পর মালি আসবে। মালির সাথে তার ছেলেটাও কাজ করে, জোয়ান ছেলে, তিতিরের থেকে খানিকটা বয়সে বড়। এই অবস্থায় দেখলে সে নিশ্চয়ই এত সহজে চোখ ফিরিয়ে সরে যাবে না। আর ওড়না নেওয়ার স্টাইলটা কি আজব! এখানকার মেয়েগুলোর রং জং বোঝা যায়। পুরুষ মানুষের হয়েছে যত জ্বালা, ঠিক গিয়ে করেও দিতে পারছে না। খারাপ দেখায় বিষয়টা। হঠাৎই পাওয়ারা যে চমকে চোখ তুলল। নয়ন খবরের কাগজ হাতে এগিয়ে আসছে। ঈশান তাকালো এক নজর তিতিরের দিকে। আরও বিপদ বাড়াটে মেয়েটা এখন সোজা হয়ে শুয়েছে। ঠিক কিচ্ছু হয়নি, উল্টো আরও চোখে পড়ছে এদিকে থেকে। ঈশান চোখ ফেরালো। আবার নয়ন ততক্ষণে এসে বসে পড়েছে বেতের চেয়ারটায়। ঈশান খেয়াল করলো নয়নকে। খবরের কাগজে কিছু একটা মন দিয়ে পড়তে পড়তে আসছিল, তাই তিতিরকে দোলনায় খেয়াল করেনি। কাগজটা রেখে ঈশানের দিকে চিন্তিত চোখে তাকালো। চাকরি বাকরি করবো না ভাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কেন? আবার কি হলো? কি পরিমাণ করাপশন সব জায়গায়, দেখেছ? ঈশান হাসে। তা তো সবখানেই। ওইটাই, কি দরকার প্রেশার নিয়ে? তোমার মতো জিনিয়াস নই যে সব কিছুর ঊর্ধ্বে হয়ে যাবে। এর চেয়ে ভালো বিজনেসে জয়েন করে ফেলি, কি বলো? তোর যেটা ভালো মনে হয়। আমি নিজেও ভাবছি বাবা চাচ্চুদের উপর প্রেশার কমাতে বোধ হয় তোকে আর আমাকে হাত লাগাতে হবে, যতদূর বুঝলাম। ঈশানের কথায় চকচক করে উঠল নয়নের চোখ মুখ। সত্যি ভাই? গ্রেট, ট্রাস্ট মি, বড়াবু দারুণ খুশি হয়ে যাবে। ঈশান হাসে ভাইয়ের কথায়। রহিমা খালা এসেছে কফি হাতে। দু ভাইকে কফি ঠেলে দিয়ে দিয়ে চলে গেলেন উনি। অসহ্য। পর্দা টেনে দে মিনুর বাচ্চা। ঘুমন্ত মেয়েলি গলার আওয়াজে চমকে আশেপাশে তাকায় নয়ন। ঈশানও তাকিয়েছে বইকি। বিরক্তিতে মুখ গেল। ঘুমানোর সময় মনে হচ্ছিল না কোথায় ঘুমাচ্ছে, এখন ঘুমের ঘরে উল্টো পাল্টা বকা হচ্ছে। নয়ন অবাক তাকিয়েছে ভয়ের দিকে। তাকালো বিস্ময় নজরে। ও এখানে কি করে? ঈশান নির্বিকার মুখে বানালো। চোখ সরিয়ে চুমুক দিল কফির গ্লাসে। কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। জটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতে ঈশান ডেকে উঠল। ওদিকে কোথায় যাচ্ছিস? ও ওখানে কেন? দেখবো না? এখানে ঘুমাচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে। গায়ে কিছু নেই? নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না। দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে। কোমর হাত রেখে দু হাতের দিকে মাথা নাড়ে। নিচু হয়ে ওড়নাটা টেনে দেয় শরীরে। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলায় কাজটা করলে নয়? সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা জাকালো তিতিরের। তিতির উঠল না, বরং আর উল্টো পাশে ফিরে গলা ফেঁচিয়ে দৌড়ল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার উপর। নয়ন পাজা খুলে তুলে নিল তিতিরকে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে দিয়ে আসি ভাই, দেখে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভিতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। অন্তত তিতিরের জন্য তো নয়। বোন হয় তার মেয়েটা। কই, রুষাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পরে গেলেন ধরে। তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথায় যতটুকু বুঝেছে সে, নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। আর অনেক আগে থেকে নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিন এর ব্যবধানে তার মনে হওয়ার কারণ
কারণ কি? ছোটবেলায় এই মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য? ঈশান নিজের উপর দারুণ বিরক্ত হয়। এ কি ছেলে মানুষের চিন্তা ভাবনা? মাঝখানে কেটে গেছে আরও 4টে দিন। তিতির আসার পরে 4 দিনে সে মোটেই আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডেই ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায়। চমকে উঠে বসতেই তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গেছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতেই বিছানা থেকেই নিজেই চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে কানে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। চন্দ্রা দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন হাসপাতালে রেখে আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এই বাড়ির উপরে এক প্রকার জ্বর বসে গেছে কয়টা দিন। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো নিশি আপুর রুমের দিকে পা বাড়াতে শটান হয়ে সামনে এসে পড়লো ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেলো ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে উপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িগড়ি করে 2 পা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলা শিখিসনি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজ্জীবক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতি তুলে বকাবকির কি আছে? আশ্চর্য। কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনে সুদর্শন পুরুষ মানুষটা তাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখনও। কেন যেন 3/4 ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি শার্ট, শরীরের পেশিগুলি স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। হাতের পেশিগুলো ফুল পেঁপে উঠে আছে, চটপট করে পানি জড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধ হয় শাওয়ার নিয়ে বেরোলো, বোধ হয় নয়, সত্যি কি পরিমাণ কি বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তিতি নিজের মনকে দমকে পাশ কাটি চলে যেতে পা বাড়াতে টান পড়লো চুলে। হ্যাঁচকা টানে 2 পা পিছিয়ে আবারও মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বিথাম টানাটানি করলো কয়েকটা হাত থেকে চুল ছাড়ানো। ঈশান বাঁকা হাসলো, মুখ এগিয়ে কানের কাছে এনে বললে, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা চটপট করলেই সে ছেড়ে দেবে। তিতির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটার এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালও কষিয়ে রামধনুক দিয়েছিল, তার দোষ কী ছিল? সে তো সামান্য ডং করে বসে চা খাচ্ছিল, তাই সে সিটে গা ঘেঁষে হুট করে এসে তার দোষটা কোথায়? সে সরে বসতেই তিতিরের ইচ্ছে করছিল লোকটা চুলের মুঠি ধরে গরম সাইজ ছুবাতে, এখন যেমন ইচ্ছে হচ্ছে। আর একটা টান লাগতেন চোখের পানি চলে এলো তিতিরের। কি আশ্চর্য, ছাড়ুন বলছি, এই কি স্বভাব? চুল ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দিব। ঈশান বোধহয় আরও কেঁপে গেল, পেঁচিয়ে দৌড়ল চুল। বল যা, এখনই বলবি, না ছাড়লে যাবো কিভাবে? ছাড়ুন, দেখুন যাই কি না না যায়। ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাইয়ের জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি? মগের মুল্লুক। ঈশানের এবার রাগটা আরও দ্বিগুণ হলো। কোনো কারণ ছাড়াই তাকে তাকা বলছি। তিতির পট করে তাকালো, চোখ টলমল করছে। ঈশানের দৃষ্টিতে গা কেঁপে উঠল তিতিরের। ঈশান উপর থেকে নিচ অব্দি চোখ বোলালো একবার, আবার চোখ স্থির করলো। ওভাবে বল না নেওয়া কে শিখিয়েছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের নজর অন্যরকম কেন লাগছে? কি বলছে নজরের অনুসরণ করতেই একটা হার্টবিট মিস হয়ে গেল তিতিরের। দ্রুত হাতলনাটা দিয়ে নামালো বুকের দিকে খানিকটা। মানুষটা তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের উপর চোখ রাখতে চমকে উঠল তিতির। ডান হাত চেপে রাখলো বুকের উপর। ভিতরে কি পরেছিস সেটা দেখাতে সবাইকে? তিতির লজ্জায় চোখ নামিয়ে নিল। কি রে, পিঙ্ক পছন্দ খুব? তিতিরের মুখ হা হয়ে গেল, লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে। মেজাজ গরম হলো তিতিরের। দেখবে না আবার? জিরাফের মতো লম্বা, উপর থেকে নিচে তাকালে যত ঢাকাই থাকুক কোনাকুনি দিয়ে ঠিক চোখে পড়বে। তাই বলে ওভাবে তাকাতে হবে? নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা? ঈশান এবার বেশ শক্ত গলায় বললে, ভালো করে জড়িয়ে নে গলায়। পাশির দড়ির মতো ঝুলিয়ে রাখার জন্য ওড়না না, বালাই শার্ট। গলার দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল। ও আপনি বুঝবেন না। ঈশান চোখ পাকাল। যে বুঝতে গেলে তোকে ফুফাতো বোন থেকে ফুফাতো বউয়ের নজরে দেখতে হবে, সে বোঝার আমার দরকার নেই।
যা বললাম শোন। তিতির চমকে উঠল। কী সব কথাবার্তা? মুখ বাঁকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম ডিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে গুড়গুড় করবেন না একদম। আমার ক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য। মামা তো বাইরে থেকে বললাম না, মুখে বাদে। ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এই কি বেয়াদব মেয়ে, কথাই শোনে না, বোঝার চেষ্টা করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না এত কথা আসে কোত্থেকে। তুই আমার হাঁটুর বয়সী হবি, বেয়াদবি না করে কথা মান। তিতির নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বললাম সেটাই। সেম টু ইউ। আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই তাহলেই নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা ডাকুন। এই মেয়ে বলে কি ঈশান আরশাদ বয়স্ক? মেজাজ আরও তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক? আই এম অনলি 28। নারী জাতি বলে ঠেটা বাচ্চাল, পুরুষ জাতি বলতেই নজর। থাক, বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাড় ডলতে ডলতে পাশ কাটি দ্রুত পায়ে চলে গেল সেদিকটায়। ঈশান পিছনে তাকিয়ে দেখলো মেয়েটা ছুটে চলা বেয়াদব থাকার বিড়বিড়িয়ে চলে এলো নিজের রুমে। রুষা তোকে ফোন করেছিল ঈশান? নিয়াজের প্রশ্নে মাথা তুলল না ঈশান। ফোনের স্ক্রিনে দিকে চোখ রেখে উত্তর দিল, কিছু বলেছে তোকে? না। কি একটা পরে বলবে বলল ঈশান। শুনছি। রুষার বোধ হয় কিছু একটা হয়েছে। ঈশান মাথা তুলে নিয়াজের দিকে, ফোনটা বন্ধ করে প্যান্টের পকেটে গুজে রাখে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হয়েছে? আই গেস তুই রেগে যাস না প্লিজ। রাগার কথা না হলেই রাখবো না, বল। নিয়ে উসখুস করলো কিছুক্ষণ। একবার তাকালো বন্ধুদের দিকে, সবাই মাথা ঝাঁকালো। নিয়াজকে বলতে বলল কিছু একটা। নিয়াজ ফিরে তাকালো আবার ঈশানের দিকে, ধীর গলায় বলল, আই গেস রুষা বিয়েটা করতে চাচ্ছে না ঈশান। ঈশানের কপাল কুঁচকে এলো। রুষা বিয়ে করতে চাচ্ছে না? তোদের কে বললো? ও তো আমাকে কিছুই বলেনি। তাছাড়া বিয়ের এই কাহিনী শুরুটাও ওরই করা, আমার নয়। নিয়াজ শুকনো ডুব গেল। এবার মুখ খুলল অনিমা। আমার সাথে ওর কথা হয়েছে। ইনফ্যাক্ট ওখানে ওরা সবাই ছিল আর কি, তুই এসে পৌঁছাবার আগে। আমরাই কল করেছিলাম খোঁজখবর নিতে আর কি। ওকে স্বাভাবিক লাগলো না, কথাবার্তা কেমন একটা। তোদের বিষয়টা নিয়ে আপসেট। ঈশান কথাবার্তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছে না। রুষার সাথে তার কি হবে? কিছুই না, সবই নর্মাল। এসব কথার মানে কি? আমার সাথে ওর কিচ্ছু হয়নি। কিচ্ছু না। বাড়ি আসার পর 3বার কল করেছি ওর বাবার খোঁজ নিতে। ইভেন ওর যে আমার বাসায় আসার কথা ছিল হুট করে ও ক্যান্সেল করলো। মানে করতে হলো আর কি। এটা নিয়েও আমি ওকে কিচ্ছু বলিনি। কোনো সমস্যা হয়নি ওর আমার মধ্যে। তাহলে কেন মনে হলো তোদের এসব? অনিমা আবার সবার দিকে তাকিয়ে নিল একবার, ফের ঈশানের দিকে তাকিয়ে বলল, শোন ঈশান, মেয়ে মানুষ তো আমি। ঋতু আছে, ওকেও জিজ্ঞেস কর। ওর কথাবার্তার ধরন স্পষ্ট, ও কিছু একটা নিয়ে স্যাটিসফাইড নয়। ঈশান বাঁকা হাসে। বাতাসে এলোমেলো হাওয়া চুলগুলো দুহাতে ঠেলে পিছনে দেয়। কী আশ্চর্য! সেটা না বললে বুঝবে কীভাবে? আমি তো আর আমার দিক থেকে ঠিকই আছি। আগে প্রেম করতো, তখনও রাগ করিনি। পরে প্রেমিকা হিসেবে সবাইকে পরিচয় দিত, সেটাও কিছু বলিনি। একটা সময় মনে হয় ঠিক হয়ে যাবে, হয়নি। ওর উপর তখনও রাগ করিনি, বরং তোদের কথাই নিজেকে বুঝিয়েছি মেয়েটা ভালো। আর দিন শেষে পরিবার তো চাপ দেবেই বিয়ে নিয়ে। আমার লাইফে মেয়ে প্রেম ভালোবাসি এসবের কোনো আলাদা সময় কোথায়? সব জেনে এই মেয়ে থাকতে চাচ্ছে, থাকুক, দেখা যাবে পরে। তারপর নিজ থেকেই গেছে ও। আমার দিক থেকে কোনো প্রেশার এক্সপেকটেশন ওর উপর ছিল না। ওকেও রাখতে নিষেধ করেছিলাম। এখন আবার হুট করে বিয়ের কথা, সেটাও ভেবে দেখলাম। ঠিক আছে, করব বিয়ে। এখন নিজ থেকে আবার ওর মনে হওয়ার কারণ কি? এত বছরের মনে হয়নি ওর? ঈশান হেসে দুদিকে মাথা নাড়ল। হতাশা প্রকাশ করলো নাকি তাচ্ছিল্য বোঝা গেল না। বন্ধুরা নিজেরাও সবাই সবটা বুঝতে পারছে। সত্যিই তাই, রুষা সবসময় নিজ থেকে নিজের ইমাজিনেশন থেকে সবটা সাজিয়েছে। ঈশান কখনো অসম্মান করেনি। রুষাকে
এসব নিয়ে। রুষা জেনে শুনে জড়িয়েছে এসবে। আজ এই মুহূর্তে এসে ঈশান কী চায়, কি আগে করা উচিত ছিল, আর 5টা প্রেমিকরা কি করে, সেগুলো নিয়ে কথা তুললে হবে। অনিমা ঈশানের কাঁধে হাত রাখল। তুই একবার কল কর রুষাকে। আঙ্কেল অসুস্থ তো, ও বোধহয় কিছু একটা নিয়ে ডিপ্রেসড, তাই এমন বলছে। ঈশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, ভাবল কিছু একটা। পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো রুষার নাম্বারে। 3বারের বার কল তুলল ওপাশ থেকে। ওপাশে প্রচুর মানুষজনের আওয়াজ আসছে। শব্দে এক প্রকার ফোন কানে ধরে রাখা জুলুম হলো ঈশানের। লাউডে দিয়ে দূরে দৌড়ল ফোনটা। এত আজ কই আছিস? একটু বাজারে এসেছি। কিছু বলছিলি তখন, বল। রুষা চুপ করে রইল। একটু পর তার আশেপাশে থেকে শব্দ কমে এলো অনেকটা। দূরে গিয়ে দাঁড়িয়েছে হয়তো। এবার গলার আওয়াজ বেশ স্পষ্ট লাগলো। ঈশান, আই গেস আমি আমাদের বিয়েটা নিয়ে তোমাকে বেশি চাপ দিয়ে ফেলছি। এমনটা মনে হওয়ার কারণ, অনেক কারণ। সেটা এত বছরে কেন মনে হয়নি জানি না। কবে থেকে মনে হচ্ছে? হঠাৎ করেই। বেশ, এখন রুশে ঈশানের এই নির্বিকার ভঙ্গির পিঠে আর কি বলবে গুছাচ্ছে হয়তো। খানিক সময় নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসোনি কখনো। বেসেছ কি? বিয়ের পর হয়তো বাসতাম, ওটা পরের কথা, আগের কথা বলছি। এখন না। তবে বিয়েটায় রাজি হয়েছ কেন? অ্যারেঞ্জ ম্যারেজ করে না মানুষ? রুষা হেসে ফেলল। হাসিটার অর্থ ধরা গেল না। তার মানে এতদিন আমার সাথে এসব কী ছিল? ঈশান বিরক্ত হচ্ছে এখন। মেয়ে মানুষের হ্যালির সাথে সে পরিচিত নয়, পছন্দও করে না। কী ছিল? আমি বলেছি কিছু ছিল? নাকি আমি সবসময় বলে এসেছি একতরফা এক্সপেকটেশন না রাখতে? তুই রেখেছিস? আমি কোনো ইশারা দিয়েছি, আশা দিয়েছি? তারপরও তুই বলতি তুই এভাবে খুশি। ওকে ডান, থাকলি। তারপর তোর সম্মানের কথা ভেবেই তোরই বাকি অনুরোধও রাজি হলাম। জিতলি সব দিক থেকে তুই, অথচ আজ ব্লেম আমাকেই করছিস। আমি আর জিততে চাই না। এমন জিত আমার দরকার নেই। সেটা তোর চাওয়া, তোর বিষয়। আমি কি বলছি বুঝতে পারছো? বিয়েটা চাস না, তাই তো? রুষা আবার চুপ করে রইল। তারপর মিনমিনিয়ে বলল, হ্যাঁ চাই না। ওকে, তোমার কষ্ট হবে না? ঈশান নিঃশব্দে হাসল। আমি তো ভেবেছিলাম আমার থেকে বেশি কষ্ট তোর হবে, হচ্ছে না? রুষা বোধ হয় কেঁদে ফেলল এবার। কথা শোনা যাচ্ছে না, তবে ঘন ঘন নাক টানার আওয়াজ আসছে। কান্না বোধ হয় বুঝতে দিতে চাচ্ছে না। নিজেকে দাতস্থ করে নিল, জোরে শ্বাস নিল। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ঈশান, কোনো হুটহাট সিদ্ধান্ত নয় কিন্তু। আর কি ভেবে ভুল করো না, এমন মজা তুই কখনো করিস না, তাই সিরিয়াসভাবেই নিলাম। কারণ জানতে চাইবে না? না, এটা তোর সিদ্ধান্ত, তোর জবরদস্তি আমার ডিকশনারিতে নেই। তুই নিজ ইচ্ছাতে এসেছিলি, নিজ ইচ্ছাতেই যাবি। ইউরুস, আমার ফিলিংস কম মনে হচ্ছে না কিছু, তাই হয়তো। রুষার ঈশানের জবাবটা হয়তো মন মতো হলো না। জানতাম এটাই বলবে তুমি, অথচ একটা মেয়ে কী চায় জানো? তুমি ধরে রাখার চেষ্টা করছো, কিন্তু ঈশান আসাধ্য সেটা করবে না। সেটা তো তার ক্যারেক্টারের সাথে যায় না। যায় না কথাটা বোধহয় ঠিক নয়। যাবে আসবে হয়তো কারোর জন্য কখনো, কিন্তু সেটা আমি নই। সেই ভাগ্যবান অন্য নারী হয়তো। ঈশান উত্তর দেয় না। ভালো লাগছে না এসব আগেবের কথাবার্তা। মেয়েটা একা একাই সবটা জটিল বানাচ্ছে। তার ভূমিকা কোথায় এখানে? দোষটাই বা কি? তাকে কি করতে বলেছে? এমন তো নয় সে অন্য মেয়েকে নিয়ে কখনো কাহিনী করেছে, কখনো না। রুষাকে ভালোবাসে না মানে এই নয় অন্য নারী আছে। রুষার প্রতি সে ফিলিংসের আসেনি, ধরেই নিয়েছিল হালাল সম্পর্কে গেলে আপনিই চলে আসবে সেটা। তোকে ধরে রাখার চেষ্টা করলাম, এখন তুই থাকবি? তুমি করবে না সেটা জিজ্ঞেস করিনি। আমার কথার উত্তর দে রুষা। আগে থাকতাম হয়তো, এখন হয়তো না। ঈশান শব্দ করে হেসে ফেলল। এই হাসিতে তাচ্ছিল্য মেশা সবটাই। আমি এখন হাজার চেষ্টা করলেও তুই থাকবি না রুষা। তোর ব্যাপারটা অন্য, যেটা বলছিস না। কথা ঘুরিয়ে আমার দিকে ব্লেম ঠেলে দিয়ে পালাচ্ছিস। রুষা আশ্চর্যভাবে চুপ করে রইল। সবাই স্পষ্ট বুঝতে পারল ঈশানের কথাটা সত্যি।
বিষয়টা অন্য। ঈশান রাশবাড়ি গলায় বলল, বেস্ট অফ লাক রুষা, আজ এ ফ্রেন্ড আছি সবসময় আমরা। ঈশান কল কেটে ফোনটা রাখে পাশে। সব বন্ধুরা হা করে শুনছিল এতক্ষণ সবটাই। সবাই এক প্রকার বিহম্বল রুষার কথায়। এই মেয়ে এই জীবনে কখনই ঈশানকে ছাড়বে এটা হয়তো কারোর স্বপ্নেও ছিল না। অসম্ভব ব্যাপার স্যাপার। তবে এখন স্পষ্ট এটাও বুঝতে পারছে রুষা যা বলছে সত্যি সিরিয়াসভাবে বলছে। ঈশান স্বাভাবিক চোখে তাকালো সবার দিকে। সব কটা মেরে তাকিয়েছে তার দিকে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, নিতু সকাল সকাল ঈশানকে নিয়ে এসেছে ওদের এলাকার হাই স্কুলের মাঠে। ছোটবেলায় এখানকার স্টুডিয়াম ছিল। ওরা সবাই স্কুল সার্কেলের মধ্যে, শুধু ইকবাল আর রুষার বাড়ি অন্য জেলায়। তাছাড়া বাকি সবাই ছোট থেকে একসাথে বড় হয়েছে। সময়ের স্রোতে সবাই এখন সাকসেস। কালো ব্রতে দেখা হয় আর কি, আর দেখা হলেই কি গ্রামের মাঠে বসে আড্ডাটা হয় নাকি শহরে? সবাই উচ্চ পদস্থ চাকরি করে শহরে দেখা করতে গেলেও যায় সবাই হাইফাই রেস্তোরাঁতে। যতই হোক তারা নিজেরা গ্রামের মানুষ। গ্রামের মাঠে ঘাটে আড্ডাটা তারা ভুলবে কেন? ঈশান যদি আসতে চাচ্ছিল না, জোর দাদিকে গতকালই হাসপাতাল থেকে আনা হয়েছে, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে এসে বসেছে ওদের আড্ডায়। সে যদিও বরাবরই গম্ভীর হয়ে থাকে, বাকিরা হই হট্টগোল করলেও তাকে কখনো চিৎকার চেঁচামেচি করে সেসব যোগ দিতে দেখা যায় না। বড় জোর হেসে পাগলামি করেন দেখে বন্ধু বলল। রুষার কথায় ঈশানের কোনো ভাবান্তর দেখা না, সজোর ধাক্কা দিল নিয়াজ। কিরে বেটা, ছাকা তো খাইলি একটা, বেশি কষ্ট হচ্ছে? ঈশান মুখ বাঁকিয়ে তাকালো। বেয়াদবগুলো জানে সবটাই, তবুও অযথা কথা বাড়াবে। কষ্ট হলো যে ভাঙলো বিয়েটা তার হচ্ছে, সেটা ভালো মতো জানিস তোরা। আমার কিচ্ছু এসে যায় না। সবাই মানল বিষয়টা। ঈশান কখনো ভালোবাসেনি রুষাকে, নিজের মুখেও কখনো বলেনি ওদের সম্পর্ক আছে। ঈশানের দিক থেকে সত্যিই ছিল না কিছু, তবে মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে তাকে ভালোবাসে, সেই হিসেবে সম্মানটা দিত সবসময় রুষাকে। ঋতু গম্ভীর পরিস্থিতি সামলানোর জন্য ধাক্কা দিল নাইমকে। নাইম ঈশানের গায়ে হেলান দিয়ে বসলো খানিকটা। ঈশান, শোন না, তোর তো বিবাহযোগ্য তিনটা বোন, বিয়ে থা তো দিতে হবে নাকি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকায় নাইমের দিকে। ঈশান সাফাই দিল, না মানে নিশিটা বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? নিয়ে চোখ মুখ এক প্রকার শুকিয়ে আসছে। বজ্জাতগুলোর আবার আর পিছে লাগলো। ঈশানটা একবার টের পেলে তার খবর করে দেবে। ঈশান গম্ভীর গলায় বলে, দেব না কেন? দেব, বড় হচ্ছে, দিতেই হবে। সুপাত্র খোঁজ সবাই, বিসিএস করা পাত্র হলে ভালো হয়। কি সমস্যা? বিসিএস দিয়ে কি হবে? সব মেয়ের বাড়ি থেকে খালি বিসিএস ভুড়িওয়ালা খুঁজে কেন বুঝি না। হঠাৎ নিজের উত্তেজিত গলার আওয়াজ সবাই তাকালো। ঈশান চোখ ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে রইল। বাকিরা মুখ চেপে হাসছে। বুড়িওয়ালা হবে কেন? আমার বোনকে আমি স্মার্ট দেখে বিয়ে দেব, অবশ্যই ওর ক্লাসের। বিসিএস মানেই কি বুড়িওয়ালা নাকি? নিয়াজের ইচ্ছে হচ্ছে আরও কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পাশে আবার সব পাশ হয়ে যায়। এই বয়ে মনের কথা মনেই রেখে দিয়ে ব্যস্ত হাতে সিগারেট বের করলো একটা। ঈশান তাকালো সেদিকে, চোখ দিয়ে ইশারা করলো সিগারেটের দিকে। রাশভারী গলায় বলল, এটাও একটা পয়েন্ট। আমার বোনের বর সিগারেট খেতে পারবে না, এসব বদ অভ্যাস থাকা যাবে না। নিজের হাত থমকে গেল। কটমট করে তাকালো ঈশানের দিকে। ঈশান উদাস চোখে এদিক ওদিককে দেখছে। তুই তো খাস, তার বেলায়? ঈশান একই ভঙ্গিতে বলল, আমার বয়স সমস্যা হলো অবশ্যই ছাড়বো। আমিও সেম। ঈশান স্থির দৃষ্টি তাক করলো নিয়াজের দিকে। তোকে ছাড়তে কে বলেছে? আমি তো আমার বোনের হাজব্যান্ডের কথা বললাম, তুই রাখছিস কেন? নিয়ে চুপসে গেল। ধরানো সিগারেটখানা ধরিয়ে দিল নাইমের হাতে। সবাই এক প্রকার মুখ চেপে চেষ্টা করছে বুক ফাটা হাসি আটকানোর। নিয়ে মুখ কালো করে বসে রইল। ঈশান নিজেও গাড়গুড়ি অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসলো। বিড়বিড়িয়ে বলে উঠল, গাদা একটা। নিশি নুরি দুজনেই টিউশনিতে গিয়েছে। শাওয়ার নিয়ে ছাদে এসে রোদে চুল শুকাতে এসেছে তিতির। আর রাফিকে নিজের ফোন হাতে ছুটে আসতে দেখলো সে। তোমার ফোন কখন থেকে বাজছে না? রাফি ফোনটা হাতে দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চুট দিল এক প্রকার। ফোনের দিকে তাকাতে রাহাত ভাইয়ের নামটা বেশি উঠল। 13 বার মিসড কল। কপালে চিন্তার বাজ পড়লো তার। সে নিজেও সাথে সাথে কল ব্যাক করলো। লাগাতার রিং হচ্ছে, ওপাশ থেকে ফোন তুলছে না কেউ। হাতে ডাম্বেলখানা নিয়ে ছাদের আসতে ঈশানের চোখ পড়লো ছাদের রেলিংয়ের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে এক সুন্দরী কিশোরীর।
বাচ্চায় যদিও মনে হয় একরা, সে বেজা লম্বা চুল এক হাতে মুছতে ব্যস্ত, আর এক হাতে ফোন। ঈশান সিঁড়ি কোঠার দরজাতে দাঁড়িয়ে রয়। কি কি স্নিগ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। এই মেয়েকে দেখে কেন জানি তার বোন বোন ফিলিংসটা আসতে চায় না। এটাও উচিত না। তারও বা কী দোষ? বাকি বোনগুলোর মতো এর সাথে কখনো সেরকম সম্পর্ক ছিল নাকি? ছিল না, না হয়তো ছোটবেলায় কখনো বোনের মতো ব্যবহার করত। যখন বোধ বুদ্ধি হয়নি তখন থেকেই এই মেয়ে তার উপর অন্যরকম অধিকার বোধ দেখাতো, অভিমান করে থাকতো। নিশি নুরিকে যেমন কোলে পিঠে ভাইয়ের মতো বড় করেছে, এই মেয়ে ততটা দূরে দূরে থেকেছে ভাই বোনের সম্পর্ক থেকে যেন। আর মাঝখানে এতগুলো বছরের দূরত্ব তো রয়েছেই। ঈশান তিতিরকে দেখেও না দেখার বান করে ছাদের এক সাইডে চলে আসলো। তিতির হুট করে ঈশানকে ছাদে দেখে চমকে উঠল এক প্রকার। ঈশান উল্টো করে এক্সারসাইজ করছে। তিতির মুখ বাঁকালো। পাগল নাকি লোকটা? ভর দুপুরে এক্সারসাইজ করে কি? এই লোকের সব কিছুই উল্টাপাল্টা। সে নিজেও না দেখার অভিনয় করে ঘাড় ঘুরিয়ে রাখলো। হঠাৎ ফোনখানে বেজে উঠল তিতিরের। রাহাত ভাই ফোন দিয়েছেন। সাথে সাথে রিসিভ করলো কলখানা। হ্যালো রাহাত ভাই। তিতিরের মুখে এহেন ডাক শুনে ঈশানের রাত থেমে গেল। শব্দহীন হওয়ার চেষ্টা করলো খানিকটা। নিজের অজান্তে ইচ্ছে হলো মেয়েটার ফোন আলাপ শোনার। কবে যাচ্ছেন তাহলে? বিকেলের ফ্লাইটে। ওখান থেকে ওখান থেকে মায়ের শরীরের অবস্থা বুঝি। যদি দেশে আনা যায় আনবো, না হলে সিঙ্গাপুর নেব। ঠিক আছে, খেয়াল রাখবেন আন্টি আর নিজেরও। ফোন রাখলো তিতির। দীর্ঘশ্বাস পেল। রাহাতের মা গিয়েছিলেন হজে। ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি। রাহাতের খবর পাঠানো হয়েছে আজকে সকালে। মায়ের খবর পেয়ে হন্তদন্ত হয়ে আজকেই তাকে দেশের বাইরে ছুটতে হচ্ছে। কবে ফিরবে তার নিশ্চয়তা দিতে পারছে না। তিতিরের ভীষণ মন খারাপ হলো রাহাতের মায়ের জন্য। রাহাত ভাই আর তার বোনের ওই মাটা ছাড়া সাতকুলো বোধ হয় আর কেউ নেই। রাহাত ভাই অন্তত সেটাই বলতো। তিতির ঈশানকে দেখলো এক নজর। পায়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে এগিয়ে গেল তার কাছে। সরা রেলিংয়ে পা ঝুলিয়ে বসলো। ঈশান গাড় ঘুরিয়ে দেখলো, দমকে উঠল। ওটা তোর দোলনা পেয়েছিস? নাম। তিতির নামলো না। পা দোলাতে দোলাতে বলল, এখানে বসে আর আমার অভ্যাস আছে, কিচ্ছু হবে না। ঈশান বিরক্ত চোখে তাকালো। গাদা কোথাকার, এখান থেকে হুট করে পড়ে গেলে কি হবে? আন্দাজ আছে এর? চোখ গরম করে আবার ধমক দিল। নামতে বললাম না? পারবো না আমি এখান থেকে। আগেও উঠেছি। অ্যাক্সিডেন্ট কি রোজ রোজ হয়? সাবধান থাকতে ক্ষতি কি? নামতে বলেছি আমি। তিতির ঠোঁট উল্টায়। তা ঠিক, তবে সামনে আপনি আছেন তো। এরকম গাট্টা গোট্টা বুড়ি বানিয়েছেন। আপনার সামনে থেকে যদি আপনারই ছোট বোন পড়ে যায়, ধরবেন না? ঈশানের মাঝে মধ্যে এই মেয়ের কথাবার্তা অসহ্য লাগে। যেমন এখন লাগছে, তুই ছাদ থেকে গড়িয়ে পড়বি আর আমি তোকে ধরবো, এর জন্য আমি বডি বানিয়েছি। বেশি বোঝেন। সেটা কখন বললাম আমি? এখনকার কথা বলছি। আর বোনকে যদি নাই বাঁচাতে পারেন তাহলে এমন দেহ বানানোর ফজিলত কি? আমার দেহের ফজিলত আমার বউ বুঝবে, তোর বুঝতে হবে না। চি, কী সব কথা! এখানে চির কি দেখলে? বোনের সামনে বউয়ের গল্প করতে লজ্জা করে না? ঈশানের এই মুহূর্তে মেয়েটাকে কষিয়ে চড় মারতে মন চাচ্ছে। এক লাইনে কম করে হলো দুইবার করে বোন বোন শুরু করেছে। মহা সমস্যা। অবশ্যই বোনই তো হয়। তার শুনতে ভালো লাগছে না কেন? আজকাল নিজের মনটার মতিগতিও বোঝে না সে। যা তো সামনে থেকে কাজ করতে দে। তিতির হাত বাড়িয়ে আম গাছের পাতা টান দিল। এক ঝাঁক ময়লা এসে পড়ল ঈশানের মাথায়। ঈশান এগিয়ে গেল রাগে, কান ধরে টান দিতে। তিতির নিজের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এক প্রকার চেঁচিয়ে উঠল, মারবেন না, মারবেন না, ভুল হয়ে গেছে। ঈশান বিরক্তি মুখে দাঁত কিরমির করতে করতে গা ঝেড়ে সরে দাঁড়ালো। বুকে আড়াআড়ি হাত বাজ করে তপ্ত চোখে তাকালো তিতিরের দিকে। তোকে এখান থেকে যেতে বললাম না? ভাইয়া, আপনি বড্ড খিটমিট করেন। ছোট বোনদের সাথে এমন ব্যবহার অন্যায়। হায় খোদা, আবার বোন! এই মেয়ে কি কোনোভাবে তার অজান্তে তার বেয়াদব মনটার সাথে কোনো আলাপ আলোচনা করেছে নাকি?
সে যে বারবার বোন বোন করা পছন্দ করছে না, এটা কি মেয়েটা টের পেয়েছে? না হলে এমন ভাইয়া ডেকে মাথা খাচ্ছে কেন? আগে থেকে গলার দ্বিগুণ গম্ভীর করে ধমক দিল ঈশান, ভাই বোন করে হেদিয়ে না মরে বিদায় হয় সামনে থেকে। কি আজব, ভাইয়া লাগেন, ভাইয়া ডাকবো না, পরে আবার বলবেন বেয়াদব। তা আমি মানবো কেন? মানতে হবে না, তোর বাপ লাগি আমি, সর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রহম নাজিল করুক আপনার উপর। কথাবার্তা বুঝে বলেন নাকি? ঈশানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। এই মেয়েকে দেখে আজকাল অবাক হয় সে। এমন বাচাল কবে থেকে হলো মেয়েটা? আগে তো এমন ছিল না। মুদ্রা কথা, তার সামনে তো এমন কখনো করতো না, এখন ঝালিয়ে মারছে পুরো। ঈশান চোখ ফিরিয়ে নিল তিতিরের থেকে, সরে দাঁড়ালো, নিজের কাজে মন দিল। তিতির একগাল হেসে চোখ রাখলো নিজের ফোনে। হঠাৎ বেশ কিছুক্ষণ পর এক নজর চোখ তুলে নামিয়ে নিতেই বুকটা দপ করে উঠল। পট করে আবার চোখ তুলল সে। এতক্ষণ খেয়াল করেনি ঈশান বেশ খানিকটা দূরে গিয়ে এক্সারসাইজ করছে। সমস্যাটা সেটা নয়, সমস্যা হলো গায়ের টি শার্টে খুলে রেলিংয়ে ঝুলানো। এই মুহূর্তে শুধু একটা কালো ট্রাউজার জড়ানো কোমরে, তাও নাভির বেশ খানিকটা নিচের দিকে। তিতিরের বুকের ভিতর দুপুকানির শব্দ বোধ হয় বাইরে থেকেও শোনা যাচ্ছে। হা করে তাকিয়েছে সামনের পুরুষটার দিকে, গেমে নিয়ে একাকার। চুল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। প্রতিবার পুশআপের সাথে পেশিগুলো ফুলে ফেঁপে উঠেছে। ঘামে চিকচিক করছে পেশিবহুল শরীরখানা। নিয়মিত শরীর চর্চা সাফ স্পষ্ট পুরো শরীর জুড়ে। ঈশান উঠে দাঁড়াতেই চোখ গেল তিতিরের দিকে। হা করে তাকিয়ে আছে, গিলে খাবে যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইলে এগিয়ে আসলো খানিকটা ওর দিকে। না, কোনো হেলদোল নেই, একই দৃষ্টিতে তাকিয়েছি। ঈশানের নিজেরও আনিজি লাগছে। আর একটু এগিয়ে এর হাতে রাখলো রেলিংয়ে। তুড়ি বাজালো তিতিরের মুখের সামনে। চমকে উঠল তিতির। ঈশানকে নিমিষে একদম সমানে দেখে পেছনে হেলে গেল খানিকটা, পড়ে যাবে খেয়াল করতে এক হাত কোমর পেঁচিয়ে ধরল ঈশান। হ্যাঁচকা টানে সমানে এসে ঘামে ভজা বুকের সাথে ধাক্কা খেল তিতির। উঁচু রেলিংয়ে বসায় দুজনের মুখ সমান সমান। দুজনের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। তিতির দু হাতে জড়িয়েছে ঈশানের পেশিবহুল শক্ত বাহু। ঈশান এক হাতে রেলিংয়ে ভর দিয়ে অন্য হাতে জড়িয়েছে মেয়েটাকে। দুটো দেহের মধ্যে এক বিন্দুও ফাঁকা নেই। ঈশানের বুকের সাথে লেগে থাকা তিতিরের বুক ওঠানামা করছে ক্রমাগত। তিতির চোখ বন্ধ করে আছে ভয়ে, এখনো খোলেনি। ঈশান ভয়ার্ত মুখটা পরক করলো একবার। দারুণ ভয় পেয়েছে। তিতিরের কপাল থেকে শুরু করে দৃষ্টি নামালো ধীরে ধীরে নিচের দিকে। ঠোঁটটা কামড়ে ধরে আছে, যথারীতি হ্যাঁচকা টানেও সেই ওড়নার দড়ির মতো আটকে আছে। সেখানে থাকা দরকার সেখানে নেই। একইভাবে ঈশানের নিজের শরীরেরও ঘামে ইতিমধ্যে ভিজে উঠেছে মেয়েটার স্কাই ব্লু কালারের জামা কাপড়। ঈশান ঘোর লাগা চোখ সরাতে পারল না। চোখ আটকে রইল তার আর তিতিরের বিদ্রোহ প্রকাশে ব্যস্ত লাগাতার উঠানামা করা ফাঁকাবিহীন বুক জোড়ার দিকে। তিতির রীতিমতো হাঁপাচ্ছে ভয়ে, নাকি ঈশানের এহেনে গভীর চয় তার বুকের ভিতরে হৃৎপিণ্ডটাও ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। খালি গায়ে স্পষ্ট দৃশ্যমান সে উঠানামা। তিতিরের এরও তাই। নারী দেহের আকর্ষণীয় অংশটুকু আরও আকর্ষণ করতে ব্যস্ত যেন। ঈশান ধীরে ধীরে আবার মুখ তুলে তাকালো তিতিরের মুখের ওপর। কোমর ধরে রাখা হাতটি মেয়েটার চুলের ফানিতে ভিজে গেছে পুরো। অন্য হাতে তিতিরের মুখের উপরে চুলগুলো সরিয়ে কানে গুঁজে তিতিরের কানের ঠান্ডা হাতে এমন নরম স্পর্শে কেঁপে উঠল। পিটপিট করে তাকালো। ঈশান একদম তার মুখ বরাবরই। এতক্ষণে খেয়াল হলো শক্ত করে চেপে ধরে আছে তার কোমর, পড়ে যাবে এই রেশ কেটে গেছে এতক্ষণে। কোমরের স্পর্শটা এখন ভয় ধরাচ্ছে কেমন একটা। দুহাত কাঁধ থেকে দিল ঈশানের বুকের উপর, কাফা হাতে ধাক্কা দিল। মিনমিন গলায় বলল, নামতে দিন। ঈশান নড়চড় করলো না একটু, আর না তো নজর সরালো। তিতির একইভাবে আবারও ধাক্কা দিতেই কোমরে আরও জোরে চাপ অনুভব করলে। ঈশান শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল তিতিরা। লাগছে তো, আস্তে ধরুন, নামতে দিন। ঈশানের কি হলো কে জানে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরলে তিতিরের ঠোঁটের উপর। হাসকি স্বরে বলে উঠল, এমন সাউন্ড দিচ্ছিস কেন? সমস্যা হচ্ছে আমার। তিতির চোখ বড় বড় করে ফেলল। ঈশানের কথার টান ধরতে না পারার মতো নির্বিষে মোটেই নয়। ঠোঁট চেপে ধরল লজ্জায়। প্লিজ ঈশান ভাই, নামান। এবার বোধহয় কথাটা কাজে দিল। এহেন মুহূর্তে বাই ডাক শুনে হুঁশ
ফিরল ঈশানের কী অবস্থায় আছে দুজন খেয়াল হতে হেঁচকা টেনে নামিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তিতিরকে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার, সামনে জামা একদম ঈশানের ঘামে ভিজে উঠেছে। তিতির নিজেরও খেয়াল করলো সেটা, শরীরের ভেজা থেকে শুরু করে আরও অনেক কিছুই বেশ দৃশ্যমান হয়ে ফুলে উঠেছে। তিতির পট করে ওড়না টেনে নামালো। জর্জেট ওড়নাটা খানায় লাভটুকু খুব একটা হলো না। ঘুরে দাঁড়ানো উল্টো হয়ে ঈশানের এই মুহূর্তে আকাশ পাতাল এক করে রাগ হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য হচ্ছে না কেন? সে থ মেরে দাঁড়িয়েছে। পুরুষ মানুষ এই একটা জায়গাতেই হুঁশ বোধ হয়, খোয়াই বোধ হয়, কিন্তু এমন তো আগে হয়নি। রুশে এর আগে একবার সুইমিংয়ে পুলে পড়ে গেছিল, সেই তুলেছে। কই এমন ফিলিংস তো হয়নি। হয়তো তখন উচিত ছিল, তখন না হয়ে এখন হচ্ছে, কারণ কি? এমন ফিল হওয়ার রীতিমতো অন্যায় এই মেয়ের ওপর। তা আরও কী করছিল সে এতক্ষণ? কী করতে যাচ্ছিল? কোনো খেয়াল ছিল? কোথায় হারিয়ে গেছিল? আর একটুর জন্য অঘটন ঘটায়নি সে। ঈশান পাশ ফিরল, টি শার্টে গায়ে জড়ালো, না ঘুরে ভারী গলায় বলল, নিচে যা, সোজা রুমে যাবি। তিতির বোধ হয় এটার অপেক্ষাতেই ছিল, দেরি করল না এক মুহূর্ত। দ্রুত পায়ে নেমে গেল ছাদ থেকে। ঈশান জোরে শ্বাস ছাড়ল, দুপা পিছিয়ে সজোরে ধাক্কা খেলো রিলিংয়ে। দাঁড়িয়েই রইল এভাবে থ মেরে। কিছু একটা ভুলভাল ঘটছে আজকাল, যেটা সে ধরতে পারছে না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন। গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব প্রতিদিন গল্পটা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।